শুরু হয়ে গেছে। কথাটা বলো। আমি দেখে চেক করে নি, আমি আমারটা চেক করে নি। হ্যাঁ, গিলা শুরু হয়ে গেছে তো। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি শামিমা সুলতানা, খিজুরতলা পাটিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া। আজ আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি নিয়ে তোমাদের ক্লাস নেব। তাহলে আমার আজকের পাঠ শিরোনাম হচ্ছে ইতিহাস পরিচিতি। আমার আজকের পাঠ শিরোনাম হচ্ছে ইতিহাস পরিচিতি। আমি আজকে মূলত এই ক্লাসটি নিচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে, কারণ দশম শ্রেণীর শিক্ষার্থী ও 2022 সালের শিক্ষার্থী এসএসসি শিক্ষার্থীরা মোটামুটি এই প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি সম্পর্কে তাদের কম বেশি ধারণা রয়েছে। কিন্তু যারা নবম শ্রেণীর শিক্ষার্থী, বর্তমান নবম শ্রেণীর শিক্ষার্থী, তাদের কিন্তু এই অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় সম্পর্কেও কিন্তু এখনো তেমন ভালো মতো ধারণা আসেনি। আর এ কারণে আমি আজকের এই ক্লাসটি মূলত নবম শ্রেণীর উদ্দেশ্যে নিচ্ছি। আমাদের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে মোট 15টি অধ্যায় রয়েছে। তার মধ্যে আমি আজকে আলোচনা করব প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি নিয়ে। আজকে আমার এই অধ্যায় আলোচনার পিছনে অনেক কারণ রয়েছে। আচ্ছা, ইতিহাস মূলত আমি এই ক্লাসটি নিচ্ছি নবম শ্রেণীর উদ্দেশ্যে। তাহলে প্রথমে আমরা আগে জেনে নেব যে আমাদের আজকে ক্লাসের শিখন ফলটা কি। আজকে আমি যে আলোচনা করব, এই আলোচনা শেষে তোমরা কি জানতে পারবে? তোমরা জানতে পারবে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা সম্পর্কে। ইতিহাস ও ঐতিহ্যের ধারণা সম্পর্কে জানতে পারবে। ইতিহাসের উপাদান সম্পর্কে জানতে পারবে। ইতিহাসের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে। তাহলে চলো এবার আমরা মূল আলোচনায় যাই। আমাদের প্রথম টপিক হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। আমি প্রথমে আলোচনা করব ইতিহাস ও ঐতিহ্য নিয়ে। ইতিহাস ও ঐতিহ্য, অনেকের ধারণা ইতিহাস কি, ইতিহাস কেন পড়ব, ইতিহাস পড়ার কি প্রয়োজন, এ বিষয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন মানুষের মনে থাকে। আসলে ইতিহাস এমন একটা বিষয় যেটা অতীত থেকে, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সবই কিন্তু ইতিহাসের বিষয়বস্তু। সবকিছুকে জানতে হলে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বর্তমান পর্যন্ত যা কিছু ঘটে সবই কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত। তো আমরা তা জানতে গেলে আমাদেরকে অবশ্যই কিন্তু ইতিহাস পাঠ করতে হবে, ইতিহাস চর্চা করতে হবে। আমরা বাঙালি জাতি, আমাদের দেশ বাংলাদেশ। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। দীর্ঘ 9 মাস বাঙালি জাতি প্রাণপণ লড়াই করে, পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করে, বিজয় অর্জন করে 1971 সালের 16ই ডিসেম্বর। বাঙালি জাতির এই মুক্তিযুদ্ধ, এই বিজয় একটা কিন্তু গর্বের কাহিনী, একটা গৌরবের কাহিনী। এরকম
বাঙালি জাতির কিন্তু হাজারো গর্বের কাহিনী রয়েছে, গৌরবের কাহিনী রয়েছে, যেগুলো জানতে হলে আমাদের অবশ্যই ইতিহাস পাঠ করতে হবে, ইতিহাস চর্চা করতে হবে। এখন আমরা যদি মনে করি যে শুধু 1971 সালেই আমার মুক্তিযুদ্ধই বাঙালির একটা গর্বের কাহিনী বা একটা যুদ্ধ হয়েছে একটা কাহিনী, তা কিন্তু না। এরকম অনেক কাহিনী কিন্তু বাঙালি জাতির রয়েছে, যেগুলোকে জানতে হলে আমাকে অবশ্যই ইতিহাস পাঠ করতে হবে, ইতিহাসে স্বর্ণাপন্ন হতে হবে। শুধু বাঙালি জাতি নয়, যে কোনো জাতি, যে কোনো দেশ সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে কি করতে হয়? ইতিহাসে স্বর্ণাপন্ন হতে হয়। সেজন্য ইতিহাস পাঠ কিন্তু একটা প্রতিটা জাতির জন্য কিন্তু খুবই প্রয়োজন। তাহলে চলো আমরা যাই এবার আমরা ইতিহাস ও ঐতিহ্যের ধারণা সম্পর্কে। ইতিহাস ও ঐতিহ্য। এখন অনেকে বলবে ইতিহাস কাকে বলে, ঐতিহ্য কাকে বলে, ইতিহাস শব্দটি কোথা থেকে আসলো, কে সর্বপ্রথম ইতিহাস শব্দটি ব্যবহার করলো, কেন ব্যবহার করলো, নানা ধরনের নানা প্রশ্ন কিন্তু মনে জাগে। এর ভিতরে একটা কথাই বলি, যে কোনো বিষয় জানতে গেলে কিন্তু অবশ্যই মনের ভিতরে প্রশ্ন আনতে হবে। যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই কিন্তু মানে উত্তর পেয়ে যাবা। মনে প্রশ্ন নাই, কোনো উত্তর নাই। মনে যদি কিউরিওসিটি থাকে, জানার আগ্রহ থাকে, তাহলে কিন্তু তুমি সেই বিষয়টি অবশ্যই ভালোভাবে জানতে পারবে। সেজন্য আমরা যে বিষয়টাই করি না কেন, আমাদের সেই বিষয়ের প্রতি কিন্তু অবশ্যই কিউরিওসিটি থাকতে হবে, জানার আগ্রহ থাকতে হবে। এখন আমি প্রথমে বলবো ইতিহাস ও ঐতিহ্যের ধারণা সম্পর্কে। ইতিহাস, ইতিহাস শব্দটি এসেছে ইতিহ শব্দ থেকে। ইতিহাস শব্দটি এসেছে ইতিহ শব্দ থেকে। তাহলে আমরা জানলাম ইতিহাস শব্দটি এসেছে ইতিহ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। শিক্ষার্থীরা বুঝতে পারলে ইতিহাস শব্দটি এসেছে বাংলা ইতিহাস শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। এখন ঐতিহ্য কাকে বলে? ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, সংস্কৃতি, শিল্প সংস্কৃতি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে। আর এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছেই যায় কিন্তু এই ইতিহাস। তাহলে আমরা জানতে পারছি যে ইতিহাসের কাজ কি? ঐতিহ্যকে যে ঐতিহ্য আমাদের সংরক্ষিত থাকে, সেটাকে অতীত থেকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বই হচ্ছে ইতিহাসের। বিভিন্ন ইতিহাসবিদ ইতিহাসের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। এই যে ঐতিহাসিকরা ইতিহাসের সংজ্ঞা দিয়েছেন, তোমরা কিন্তু এই সংজ্ঞাগুলো খুব মনোযোগ সহকারে পড়বে, কারণ এই সংজ্ঞাগুলো পরীক্ষায় আসে। মূলত আমাদের জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন আসে যে ইএচ কারের সংজ্ঞাটি দাও, অথবা নিউপয়েন্ট ফন র্যাঙ্কের সংজ্ঞাটি দাও, অথবা ডক্টর জনসনের সংজ্ঞাটি দাও। এই সংজ্ঞাগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। আর এই অধ্যায়টা এতটা গুরুত্বপূর্ণ যে প্রতি বছরই এই অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন এবং একের অধিক কিন্তু এমসিকিউ প্রশ্ন এসে থাকে। সেজন্য আমরা এই অধ্যায়টাকে খুব গুরুত্ব সহকারে পড়বো, কারণ এটা শুধু একে তো পরীক্ষা পাশের জন্য, দ্বিতীয়ত ইতিহাসকে জানার জন্য। তাহলে আমরা জানলাম যে ঐতিহ্যটা কাকে বলে। এখন ইএইচ কারের ভাষায় যদি আমরা বলি, ইএইচ কারের ভাষায়, ঐতিহাসিক ইএইচ কারের ভাষায় ইতিহাস হচ্ছে অতীত ও বর্তমানের মধ্যে এক অন্তহীন সংলাপ। ইএইচ কার বলেন যে ইতিহাস হচ্ছে অতীত ও বর্তমানের মধ্যে এক অন্তহীন সংলাপ। এরকম ইতিহাস সবসময় কিন্তু সত্যের উপরই প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা ইতিহাস শব্দটি কোথা থেকে এসেছে, ইতিহাস শব্দের অর্থ কি, ঐতিহ্য কি, আমরা মোটামুটিভাবে জানলাম। এবার আমরা জানবো যে হিস্ট্রি শব্দটি কোথা থেকে এসেছে, কে সর্বপ্রথম হিস্ট্রির কথাটি ব্যবহার করেছে, কেন করেছে। গ্রিক শব্দ হিস্ট্রিয়া, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্ট্রি শব্দ উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ
বিভিন্ন গবেষণার ফলে তিনি সর্বপ্রথম হিস্টোরিয়া কথাটি ব্যবহার করেন। তাহলে আমরা মোটামুটি জানলাম যে হিস্টোরিয়া শব্দটি গ্রিক শব্দ, যেটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তিনি তার গ্রিক ও পারস্যের মধ্যে যুদ্ধের সময় এই যে গবেষণা করেছিলেন তার নামকরণের ক্ষেত্রে কিন্তু এই শব্দটি ব্যবহার করেছিলেন। সেই হিস্টোরিয়া থেকে কিন্তু ইংরেজি হিস্ট্রি শব্দের উৎপত্তি, এবং হিস্ট্রি থেকে বাংলার প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। তাহলে মোটামুটিভাবে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে পরিষ্কার হয়ে গেলাম যে ইতিহাস কাকে বলে, ঐতিহ্য কাকে বলে। আমি আবারও বলছি, ইতিহাস সবসময় কিন্তু সত্যের উপরেই প্রতিষ্ঠিত হয়। এবার আমরা জানব ইতিহাসের প্রকারভেদ সম্পর্কে। ইতিহাসের উপাদান সম্পর্কে। যে কোনো জিনিস তৈরি করতে গেলে কিন্তু উপাদানের প্রয়োজন হয়, ঠিক তেমনি ইতিহাস রচনা করতেও কিন্তু উপাদানের প্রয়োজন। এখন এই ইতিহাসের উপাদানগুলো কি বা কাকে বলে, যে সকল, এখন আমি ইতিহাসের উপাদান কাকে বলে সেটা তোমাকে বলবো। যে সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে, যে সকল তথ্য ও প্রমাণের উপরে ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠা করা সম্ভব, তাকে কিন্তু আমরা ইতিহাসের উপাদান বলি। ইতিহাসের উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করি। এক, লিখিত উপাদান, দুই হচ্ছে অলিখিত উপাদান। এবার আমরা আসবো, তাহলে আমরা প্রথমে জেনে নিলাম যে ইতিহাসের উপাদান কাকে বলে। যে সকল তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠা করা সম্ভব, তাকেই আমরা ইতিহাসের উপাদান বলি। আর ইতিহাসের উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। এবার আমরা জানবো লিখিত উপাদান কি বা কোনগুলো। লিখিত উপাদান মানে যা লেখা হয়ে থাকে বা লেখা হয় বা রচিত হয়। এই ধরনের উপাদানগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন সাহিত্যকর্ম, বিবরণী, সরকারি দলিলপত্র, নথি ইত্যাদি। এছাড়াও বিভিন্ন সাহিত্যর বিবরণী, যেমন বেদ, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজ, তারপরে যে আবুল ফজলের আইনে আকবরী ইত্যাদি। কলহনের হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী, তারপরে কৌটিল্যের অর্থশাস্ত্র, এগুলো সবই কিন্তু আমাদের হচ্ছে লিখিত উপাদান। এছাড়াও বিভিন্ন পর্যটকদের বিবরণ, যেমন প্রাচীন বাংলায় ৫ম থেকে ৭ম শতকে বেশ কিছু পর্যটক বাংলায় এসেছিলেন সে সময়। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন চীনের পরিব্রাজক ফা হিয়েন, ইউয়েন সাং, ইৎসিন এবং আফ্রিকার পরিব্রাজক ইবনে বতুতা। তারা সে সময় বাংলায় আসেন এবং বাংলাদেশের সে সময়কার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আচার অনুষ্ঠান সবকিছু বিষয়ের উপর একটা বিবরণী লিখে গিয়েছিলেন, যেটা পরবর্তীকালে কিন্তু আমাদের ইতিহাসের একটা অন্যতম উপাদান হিসাবে পরিগণিত হয়। আর এগুলো হচ্ছে আমাদের ইতিহাসের লিখিত উপাদান। তাছাড়াও সরকারি নথি, চিঠি, এগুলো হচ্ছে আমাদের লিখিত উপাদানের মধ্যেই পড়ে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই লিখিত উপাদান কিভাবে ইতিহাস রচনায় কাজে লাগে। যেমন এখন আমি বলতে পারি যে আমরা 2022 সালে আছি। এখন বাংলাদেশের রাজনৈতিক ঘটনা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন, সাংস্কৃতিক আচার অনুষ্ঠান, মানুষের খাওয়া দাওয়া বা কৃষ্টি কালচার, এই সকল সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকায় সরকারিভাবে, বেসরকারিভাবে কিন্তু লেখা হয়। বিভিন্ন দেশ থেকে যারা আসেন, দেখেন, লেখেন। এটা যদি আজ থেকে 100 বছর পর কিন্তু যে আমরা থাকবো না, পরবর্তী প্রজন্ম কিন্তু সেটা পড়ে কিন্তু জানতে পারবে যে 2022 সালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কেমন ছিল। তো এভাবে কিন্তু এইগুলো ইতিহাসের উপাদান হিসেবে কাজ করে থাকে। এবার আমরা যাব ইতিহাসের অলিখিত উপাদান সম্পর্কে। অলিখিত উপাদান মানে হচ্ছে যা লিখিত না।
সাধারণত যেগুলো প্রত্নতত্ত্ব নিদর্শন সেগুলোকে কিন্তু আমরা অলিখিত উপাদান হিসাবে গণ্য করি বা সেগুলি অলিখিত উপাদানের মধ্যে পড়ে। এই অলিখিত উপাদানগুলোর মধ্যে হচ্ছে আমরা বলতে পারি যে কোনো প্রকারের মুদ্রা, শিলালিপি, স্মৃতিস্তম্ভ, ভাস্কর্য, তারপরে হচ্ছে বিভিন্ন ইমারত, ভবন, এগুলো আমাদের হচ্ছে অলিখিত উপাদান। এগুলোকে কিন্তু আবার প্রত্নতত্ত্ব নিদর্শনও বলা হয়ে থাকে। আমরা যদি বিভিন্ন জাদুঘর বা মিউজিয়ামে বেড়াতে যাই, দেখতে যাই, ঘুরতে যাই, তাহলে কিন্তু আমরা সেখানে বিভিন্ন সময়কার শাসকের বিভিন্ন ধরনের পোশাক, তাদের পরিধানের খাবার পাত্র, মুদ্রা, মূর্তি, অনেক কিছু কিন্তু আমরা কিন্তু জাদুঘরে দেখতে পাই। এগুলো কিন্তু আমাদের হচ্ছে প্রত্নতত্ত্ব নিদর্শন, যা আমাদের ইতিহাসের লিখিত উপাদানের অন্তর্ভুক্ত। এগুলো দেখেও কিন্তু আমরা একটি দেশের, একটি জাতির কিন্তু সেই সময়কার ইতিহাস রচনা করতে পারি। তাহলে মোটামুটিভাবে আমরা জানতে পারলাম যে ইতিহাসের উপাদান দুই প্রকার, একটা লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। এবার আমরা জানব ইতিহাসের প্রকারভেদ সম্পর্কে। ইতিহাসের প্রকারভেদ। ইতিহাস কি? ইতিহাস হচ্ছে বিরামহীনভাবে অতীতের ঘটনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়। এটাই হলো ইতিহাসের কাজ। আর ইতিহাস সবসময় কিন্তু, আমি আগেও বলেছি, সবসময় কিন্তু সত্যের উপরেই প্রতিষ্ঠিত। ইতিহাসের বিভিন্ন শাখা, ইতিহাস যেহেতু সৃষ্টির শুরু থেকে বর্তমান পর্যন্ত সবই কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত, সেই জন্য ইতিহাসের পরিসর কিন্তু ব্যাপক। তারপরও আমরা পঠন পাঠন, গবেষণার সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে ইতিহাসকে মূলত আমরা দুই ভাগে ভাগ করে থাকি। তাহলে আমি বুঝতে পারছি যে পঠন পাঠন, গবেষণা, আলোচনার সুবিধার্থে আমরা ইতিহাসকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, আর একটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। তাহলে আমরা জানলাম যে ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস আর একটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। এবার আমরা জানবো যে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস কাকে বলে বা কোনগুলো। যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে, অর্থাৎ যে বিষয়টি ইতিহাসে রচনা করা হচ্ছে বা লেখা হচ্ছে, সেই বিষয়টি কোন প্রেক্ষাপটে লেখা হচ্ছে, সেটা কি স্থানীয় পর্যায়ে, নাকি জাতীয় পর্যায়ে, নাকি আন্তর্জাতিক পর্যায়ে, এইগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আবার এই ভৌগোলিক অবস্থানগত ইতিহাসকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্থানীয় ইতিহাস, স্থানীয়, জাতীয় এবং তিন হচ্ছে আন্তর্জাতিক। তাহলে আমরা জানলাম যে ভৌগোলিক অবস্থানগত ইতিহাসকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা স্থানীয় ইতিহাস, একটা জাতীয় ইতিহাস, একটা আন্তর্জাতিক ইতিহাস। যখন আমরা আমাদের আশেপাশের ইতিহাস রচনা করব, আমরা যেমন পত্রিকাগুলো দেখি না, স্থানীয় পত্রিকা, জাতীয় পত্রিকা, আন্তর্জাতিক পত্রিকা, ঠিক ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু তাই। যখন স্থানীয় ইতিহাসগুলো রচনা করব তখন তাকে বলা হয় স্থানীয় ইতিহাস। যখন আমরা আমাদের দেশের ইতিহাসকে রচনা করব তখন সেটাকে হবে জাতীয় ইতিহাস। যখন সারা বিশ্বের ইতিহাস রচনা হবে তখন সেটা হবে কিন্তু আন্তর্জাতিক ইতিহাস। এবার আমরা আসবো হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। বিষয়বস্তুগত ইতিহাস কাকে বলে? কোনো বিশেষ বিষয়ের উপরে ভিত্তি করে যখন কোনো ইতিহাস রচনা করা হয়ে থাকে তখন তাকে আমরা বলে থাকি বিষয়বস্তুগত ইতিহাস। আর এই বিষয়বস্তুগত ইতিহাস, যেহেতু ইতিহাসের পরিসর ব্যাপক, ইতিহাসের আলোচনা ব্যাপক, সকল বিষয় কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত। সেটা আমরা অর্থনীতি বলি, সামাজিক বলি, রাজনীতি বলি, ধর্মীয় বলি, আচার অনুষ্ঠান বলি, কৃষ্টি কালচার বলি, সবই কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত। সেটা যদি গণিত হয়, ভূগোল হয়, পৌরনীতি হয়, বাংলা হয়, অঙ্ক হয়, সবই কিন্তু আমাদের ইতিহাসের অন্তর্ভুক্ত। ইতিহাসের পরিসর ব্যাপক, শুরু থেকে
বর্তমান পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে বর্তমান পর্যন্ত সবই কিন্তু ইতিহাসের বিষয়বস্তু। তারপরও যে বিষয়ের উপরে ভিত্তি করে ইতিহাস রচনা করা হয়ে থাকে, এরই প্রেক্ষাপটে আমরা এই বিষয়বস্তু ইতিহাসকে আমরা মোটামুটিভাবে 5 ভাগে ভাগ করি। একটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস, একটা হচ্ছে সামাজিক ইতিহাস, একটা অর্থনৈতিক ইতিহাস, একটা হচ্ছে একটা সাংস্কৃতিক ইতিহাস, এবং আরেকটা হচ্ছে সাম্প্রতিক ইতিহাস। এখন তোমরা মনে করো যে রাজনৈতিক ইতিহাস কি? এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের যে রাজনৈতিক এই উপরে যে ইতিহাসটা রচনা করা হবে, 20 বছর পরে প্রজন্ম সেটা জানবে, এটা কিন্তু একটা রাজনৈতিক ইতিহাস। আবার সামাজিক ইতিহাস, বাংলাদেশের কৃষ্টি কালচারের উপরে আজ বাংলাদেশের মানুষের অর্থনীতি কেমন অবস্থা, এর উপরে যে ইতিহাসটা লেখা হবে সেটা কিন্তু অর্থনৈতিক ইতিহাস। ধর্মীয় ব্যাপারে, সামাজিক ব্যাপারে, সাংস্কৃতিক ব্যাপারে ইতিহাস লেখা হয়ে থাকে। আরেকটা যে ইতিহাসটা সেটা হচ্ছে সাম্প্রতিক ইতিহাস। সাম্প্রতিক ইতিহাস, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসে যে সাম্প্রতিক ইতিহাস কাকে বলে। এখানে অনেক শিক্ষার্থী প্রশ্নের উত্তর দিতে পারে না, তবে আমি আজকে বলে দিচ্ছি যে সাম্প্রতিক ইতিহাস হলো বর্তমান সময়ে যে ইতিহাস রচিত হয়ে থাকে, অর্থাৎ বর্তমান সময়ে আমরা যে ইতিহাস রচনা করি তাকেই আমরা বলি সাম্প্রতিক ইতিহাস। তাহলে আজকে যে আলোচনা হলো, সে আলোচনায় মোটামুটিভাবে আমি ইতিহাস, ঐতিহ্যের ধারণা, ইতিহাসের উপাদান এবং ইতিহাসের প্রকারভেদ সম্পর্কে তোমাদেরকে আলোচনা করলাম। আমি আশা করছি আমার শিক্ষার্থীরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে এবং আমার ক্লাসটি তারা এই ক্লাস থেকে তারা কি বেনিফিট পাবে আমি আশা করি। আর তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে, আমাদের ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, পড়াশোনা করবে, আমরা এটাই আশা করি। আর ক্লাস শেষ করার আগে আমি আমার মহান আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই পরিস্থিতি থেকে যত দ্রুত সম্ভব আমাদের জন্য উদ্ধার করেন, আমরা যেন আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসি, আমাদের স্কুল যেন আবার শিক্ষার্থী সবাই যেন আবার স্কুলে আসতে পারে, আগে স্বাভাবিক পরিবেশে আমরা যেন ফিরে আসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বন্ধ করে দাও।